ইদানিং সৌগতবাবুর শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই তিস্তা কখনো ফ্ল্যাটের গার্ডকে দিয়ে খুব দরকারি জিনিসপত্র আনিয়ে নিচ্ছে, আবার কখনো নিজেই বেরোচ্ছে। সৌগতবাবুর কাশিটা ইদানিং বেড়েছে। প্রেশার আর সুগারের সমস্যা তো লেগেই আছে। ভালো মতো ঠান্ডা লাগিয়েছে। প্রথমটায় গরম জল হোমিওপ্যাথি খেয়ে কাশি সারানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তিস্তা তাই এক প্রকার জোর করেই ওর বাপিকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে। সোফায় বসে সৌগতবাবু একটু বিরক্তির সঙ্গে বলল, ওসব ডাক্তারের দরকার নেই, আমি এমনি ভালো আছি। সামান্য কাশি তো হয়েছে, কিছুদিনেই ঠিক হয়ে যাবে। তিস্তা উত্তর দিল, বাপি তুমি ডাক্তার নও, তুমি অসুস্থ, তাই ডাক্তারের কাছে তোমাকে যেতেই হবে। কতবার করে বারণ করেছি সন্ধ্যার সময় গঙ্গার ধারে যাওয়ার দরকার নেই, কোনো কথা শুনলে তো হয়, একটা কথাও শোনে না। গরমে ঘেমে বাড়ি আসবে আর বারবার স্নান করবে, তাহলে তো ঠান্ডা লাগবেই। সৌগতবাবু ওর কঠিন গলায় জবাব দিল, আমার শরীরের খেয়াল রাখতে আমি জানি, আমি যাব না ডাক্তারের কাছে। যেতে হবে বাপি, ঠান্ডা ভালোই লেগেছে, সাথে কাল রাতে জ্বর জ্বর ভাব ছিল। আর সময় মতো ওষুধ খাও না, আমি না দেখলে প্রায় দিনই ওষুধ স্কিপ করে যাও। সৌগতবাবু বোঝেন এই যাত্রায় ওর রেহাই নেই, ওকে এবার যেতেই হবে। ডাক্তারের চেম্বারে প্রায় ঘণ্টাখানেক পরে ওদের নাম ডাকা হলো। সৌগতবাবুকে সঙ্গে নিয়ে তিস্তা ডাক্তারের চেম্বারে ঢুকল। ডাক্তার তিস্তা ও সৌগতবাবুকে বসতে বলল। ওখানে বসেই তিস্তা বলল, গুড ইভিনিং ডক্টর, বাপির বেশ কিছুদিন ধরে কাশি হচ্ছে, কাল রাতে একটু জ্বর এসেছিল। ডাক্তার চেক আপ করে সৌগতবাবুকে বলল, মিস্টার মিত্র ঠান্ডাটা ভালোই লাগিয়েছেন, তবে মনে হচ্ছে বুকে ঠান্ডা বসেছে, একটু নিয়মে থাকবেন, ওষুধ দিয়ে দিলাম। তিস্তা ডাক্তারের উদ্দেশ্যে বলল, ডক্টর বেশ কিছুদিন ধরে বাপির বুকের ব্যথাটা বেড়েছে, আর ডেইলি মেডিসিনস প্রায় মিস করে যায়, বললেও কোনো কথা শোনে না। ডাক্তার সবটাই বুঝলো, তারপর খানিকটা হেসে বলল, বয়স হলে মানুষ এরকম একটু ছেলে মানুষই করে থাকে, তবে ওষুধগুলো নিয়মিত দেখে শুনে খাওয়াবেন, আর বুকে ব্যথার জন্য আমি ইসিজি করতে বলছি, আর কিছু টেস্ট লিখে দিলাম, ওইগুলো করিয়ে রিপোর্ট এলে আমাকে জানাবেন। থ্যাংক ইউ ডক্টর, রিপোর্ট আসলে নিশ্চয়ই জানাবো। ওরা দুজনে ডাক্তারের চেম্বার থেকে বাড়ি ফিরে আসলো। তিস্তা চা বানিয়ে আনলো, তারপর সেটা সৌগতবাবুর দিকে এগিয়ে দিল, আর নিজে এক কাপ চা নিয়ে ওষুধগুলো সৌগতবাবুকে বুঝিয়ে দিতে শুরু করলো। এমন সময় অনিন্দর মেসেজ ঢোকে তিস্তার ফোনে। ফোনটা দেখে বিড়বিড়িয়ে ওঠে তিস্তা, উফ, আবার অনিন্দ। সৌগতবাবুর কানে পরিষ্কার এসে পৌঁছায় শব্দগুলো। অনিন্দর সাথে তিস্তার আলাপ প্রায় ৬-৭ বছর পুরনো। যখন তাদের প্রথম গান বেরিয়েছিল, তিস্তা ওর বাপির সঙ্গে অনিন্দর পরিচয় করিয়ে দিয়েছিল। তখনও প্রফেশনালি অনিন্দ রেকর্ডিং করত না। ছেলেটা বেশ ভদ্র, সকলকেই সম্মান দিয়ে কথা বলে, ভালো একটা চাকরি করে, জীবনে একটা লক্ষ্য আছে, আশিয়ানাকে ভালোবাসে, আর হয়তো তিস্তাকেও। সৌগতবাবু দীর্ঘদিন ধরেই তিস্তার মধ্যে অনিন্দকে নিয়ে একটা পরিবর্তন লক্ষ্য করেছেন। হয়তো তিস্তা দুর্বল হয়ে পড়েছে ওর ওপর, কিন্তু অতীত ওকে এগোতে দিচ্ছে না। সৌগতবাবু বুঝেছে ওর অবর্তমানে তিস্তার যত্ন রাখার মতো একজনই আছে। ও তিস্তাকে বলল, তিস্তা, অনিন্দর সঙ্গে আমার কিছু দরকারি কথা ছিল, ও এর মধ্যে কবে আসছে? তিস্তা ওষুধগুলো গোছাতে গোছাতে বলল, এর মধ্যে আসবে কিনা জানি না, সে নিয়ে কথা হয়নি। আর এমনিতেও অনিন্দ কবেই বা আগে থেকে জানিয়ে এসেছে, ধূমকেতুর মতো আসে আবার চলেও যায়। খানিকক্ষণ ভেবে সৌগতবাবু বলল, সেরকম হলে আমি ওর সঙ্গে ফোনে কথা বলবো। এই বলে সৌগতবাবু সোজা উঠে নিজের ঘরে চলে গেল। তিস্তার মাথার উপর দিয়ে গেল পুরো ঘটনাটা। ওর বাপি কি এমন জরুরি কথা বলবে অনিন্দকে? যাই হোক, তিস্তার এটা ভেবে ভালোই লাগে যে অন্ততপক্ষে অনিন্দকে সৌগতবাবুর ভালো লেগেছে। এর আগে তিস্তার কোনো বন্ধুকে ওর বাপি পছন্দ করত না। তিস্তাও সব গুছিয়ে নিজের ঘরে চলে গেল। সৌগতবাবু ঘরে গিয়ে একটু শান্তভাবে বসল।
খানিকক্ষণ কিছু একটা ভেবে ফোনটা হাতে তুলে নিল। তারপর একটা কল করল। ফোনটা এক নাগাড়ে বেজে গেল, কিন্তু অন্য দিকের মানুষটা ফোন তুলল না। সৌগতবাবু ফোনটা পাশে রেখে একটা দীর্ঘশ্বাস নিল। ওর ভয় হল, যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা সবার জন্য ঠিক হবে তো? ওর মান রক্ষা হবে তো? বিষয়টা আরো জটিল হয়ে যাবে না তো? হঠাৎ সৌগতবাবুর ফোনটা বেজে উঠল। অনিন্দ কল ব্যাক করেছে। ফোনটা রিসিভ করার আগে সৌগতবাবু একটু ভয় পাচ্ছে, তবু সাহস করে ফোনটা তুলল। তারপর সৌগতবাবু একটু গলা ঝেড়ে বলল, হ্যালো অনিন্দ, বাবা কেমন আছো? অপর দিক থেকে অনিন্দ শান্তভাবে বলল, ভালো কাকাবাবু। আপনি এখন ফোন করলেন না, মানে সব ঠিক আছে তো? সৌগতবাবু কথাগুলো বলতে বলতে খানিকটা সংকোচ বোধ করছে। হ্যাঁ বাবা, সবই ঠিক আছে। আসলে তোমার সঙ্গে কিছু জরুরি কথা ছিল, মানে হেয়ালি না করে সোজা কথায় আসি বাবা। সৌগতবাবুর কথা শেষ না হতেই অনিন্দ বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, তবে আর যাই করবেন কাকাবাবু, ফর্মাল ব্যবহার করবেন না। আমি তো আপনার ছেলের মতোই। অনিন্দর সঙ্গে কথায় পেরে ওঠা মুশকিল। ফ্ল্যাটারিং ওয়ার্ডসের উপযুক্ত ব্যবহার অনিন্দ করতে জানে। সৌগতবাবুর নিজের সিদ্ধান্তের উপর বিশ্বাস আরো জোরালো হল। ও ধরেই নিল ওর সিদ্ধান্ত একেবারে ঠিক। সৌগতবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবা অনিন্দ, তোমাকে দুটো কথা বলি। তোমার সাথে তিস্তার সম্পর্ক তো কিছু বছর হলোই। একে অপরকে তোমরা ভালোভাবে চেনো, নিজেদের সমস্ত ভালো মন্দের কথাও জানো। এমন অনেক সময় এসেছে যখন তোমরা একসাথে লড়াই করেছো, জিতেছ। আজ বড় বিপদে পড়ে তোমার কাছে একটা অনুরোধ করব, রাখবে বাবা? কাকাবাবু, আপনার যা বলার আপনি নির্দ্বিধায় বলুন, কোনো সংকোচ করবেন না। এরপর খানিকক্ষণ চুপ করে আবার সৌগতবাবু বলল, মানে এটাকে তুমি অনুরোধ বলো বা প্রস্তাবই বলো। অনিন্দ একটু ভ্যাবাচাকা খেলো ঠিকই। সৌগতবাবু কখনো অনিন্দর সঙ্গে এত সংকোচ রেখে কথা বলেননি। এবার অনিন্দ সৌগতবাবুর কথার মাঝে বলল, কাকাবাবু, ফর্মালিটিস করবেন না, যা বলার বলুন। আবারও বলছি, কোনো সংকোচ রাখবেন না, আপনি নিজের ছেলে মনে করে বলুন। সৌগতবাবু বলল, দেখো বাবা, আমার বয়স হচ্ছে, কবে থাকি না থাকি, তাই চাইছিলাম তিস্তার যদি একটা সাহারা খুঁজে দিয়ে যেতে পারতাম, ওকে এই একাকিত্ব থেকে একটু ছুটি দিতে পারতাম। তাহলে মরেও শান্তি পাবো না। তোমার দিক থেকে যদি কোনো সমস্যা না থাকে, তুমি তুমি আমার তিস্তার দায়িত্ব নেবে বাবা। এই রকম একটা প্রস্তাব যে অনিন্দর কাছে কোনোদিন আসবে তাও কল্পনাও করেনি। তিস্তাকেও নিছকই ওর বন্ধু হিসাবে দেখেছে। আরও পরিষ্কার করে বললে শুধুমাত্র একজন সহকর্মী হিসাবে দেখেছে। তিস্তার হাত ওর মাথার উপর না থাকলে অনিন্দ আজ এইটুকু খ্যাতি পরিচিতি পেত না। তাই অনিন্দ সৌগতবাবুকে চটিয়ে দিতেও রাজি না। আর তিস্তাকে বিয়ে করার কথা ও কখনো ভাবেইনি। তিস্তা আর ওর মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক। ওরা খুব ভালো বন্ধু। অনিন্দ পরিষ্কার কণ্ঠে জবাব দিল, কাকাবাবু, আমি আপনার পরিস্থিতি বুঝেছি, তবে এই মুহূর্তে আমি এসব কিছুই ভাবছি না, কাজে মন দিতে চাই। তবে তিস্তা কি এরকম কিছু আপনাকে বলেছে? সৌগতবাবু তড়িঘড়ি করে বলল, না বাবা, একদম না। এই সব কথাগুলো আমার, এই চিন্তা শুধুই আমার। তিস্তা এই বিষয়ে কিছুই জানে না। তবে তুমি পারলে এই প্রস্তাবটা নিয়ে একটু ভেবো। বড় চিন্তায় আছি, আমার একমাত্র তুমি মুক্তি দিতে পারো। তারপর নানান কথার পর সৌগতবাবু ফোন রেখে দিল। এদিকে মিমি আর আশিয়ানার ক্লাস 10-এর হাফ ইয়ারলি পরীক্ষা শেষ। ওদের এখন ছুটি চলছে। এখন হস্টেলের বেশিরভাগ সবাই ছুটিতে বাড়ি গেছে। মিমি যায়নি, ও আশিয়ানাকে কোম্পানি দিতে থেকে গেছে। আশির জন্য ফোন এসেছে। ওয়ার্ডেন এসে আশিকে ডেকে নিয়ে গেল।
আশি এসে ফোনটা কানে নিতেই ওপার থেকে তিস্তার গলা ভেসে এলো। কেমন আছিস এখন? শরীর কেমন? আশি শান্তভাবে উত্তর দিল, ভালো। তিস্তা বলল, খাওয়া দাওয়া সব ঠিকঠাক করছিস তো? আশি আবার লক্ষ্মী মেয়ের মতো বলল, করছি। তুমি কেমন আছো? তিস্তার একটু স্বস্তি এলো প্রাণে। তারপর বলল, আমি ভালো আছি। ছুটি কেমন কাটছে? আশি হঠাৎ খুব এক্সাইটেড হয়ে উত্তর দিল, আমি আর মিমি কাল সকালবেলা আশপাশটা ঘুরতে বেরোবো, আইসক্রিম খাবো, সামনের রেস্টুরেন্টে ঘুরতে যাব, আর পকেট মানি থেকে টাকা সেভ করে নিয়েছি কিছু, সেটা নিয়ে আমরা যাব। জানো মামনি, এই ছুটিতে আমি অনেক বই পড়েছি। আশি আজ অনেকটা সহজ হতে পেরেছে তিস্তার কাছে। তিস্তা বলল, বাহ, এটা খুব ভালো প্ল্যান। ভালো, এই কটা দিন ভালো করে এনজয় কর। এই নতুন মিউজিক অ্যালবামটা শুনলি? আমি পাঠাবো। আশি শান্তভাবে বলল, না মামনি, লাগবে না। ফাদার আমাকে শুনিয়েছেন, আমি শুনেছি, লিরিক্সটা সুন্দর, গানটাও। আমি আবার একটা নতুন গান লিখছি, শুনবি এখন? আশি বলল, না মামনি, এখন শুনবো না। কিন্তু মামনি, তুমি কি কবিতা এখন আর লেখো না? তিস্তা আর আশির মধ্যে এত কথা হতে পারে তা তিস্তা নিজেও জানতো না। তিস্তা বলল, লিখি তো মা, আমি তো কবিতাই লিখি। তোর অনিন্দ আঙ্কেল সেটাকে গানের রূপ দেয়, কখনো কখনো আমি ওতে সুর দিয়ে দিই, সবাই শোনে। আশি বলল, কিন্তু মামনি, কবিতা তো কবিতা, তা গান কিভাবে হবে? তিস্তা হেসে উত্তর দিল, গানের কি কোনো স্পেসিফিক স্ট্রাকচার আছে? তুই যাতে সুর দিবি তাই গান হয়ে উঠবে। কবিতা তো গল্প বলে। আশির হঠাৎ কি মনে হতে ও বলে উঠল, মামনি, আমি একটা জিনিস নোটিস করেছি। কি মা, বল। তোমার অ্যালবামে লিরিসিস্ট আর কম্পোজার হিসাবে তোমার নাম থাকে না কেন? তিস্তা বোঝে আশি ওর মামনিকে নিয়ে একটু বেশি কনসার্ন। কিছুক্ষণ পর তিস্তা বলল, দেয় তো বাবা, ওরা আমাকে টাকা দেয়, রেসপেক্ট দেয়। অ্যালবামে ওসব মেনশন করা বোধহয় ওদের নিয়মে নেই। জানি না রে মা, আমার অনেকদিন স্টুডিও যাওয়া হয়নি। তুই বাদ দে ওসব, তুই বল তোর লেখালেখি কেমন চলছে? আশির মনে হাজারটা প্রশ্ন, তাও কোনোভাবে ওসব চাপা দিয়ে রেখে দেয় ও। আশি বলল, চলছে। আজ এখন মিমির সাথেই গল্প করছিলাম, আজকে শুনেছি ডিনারে খুব ভালো খাবার করেছে, জানো মামনি। তিস্তার বড় ভালো লাগছে যে আশি ওর সাথে ছোট বড় সব বিষয়ে কথা বলছে, গল্প করছে। এই রকম একটা সম্পর্ক তো মা মেয়ের মধ্যে থাকে, বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু ভালো কোনো কিছুই যে তিস্তার জীবনে বেশিক্ষণ থাকে না। আশি ফোনে তিস্তাকে এই রকম নানা ছোটখাটো কথা বলেই চলেছে। এমন সময় মিমি পিছন থেকে এসে ডাকলো, আশি খেতে চল, না হলে ভালো করে খেতে পাবি না, ঠান্ডা শক্ত রুটি চিবোতে হবে, চল। আশির মনে হচ্ছে আজ ও সারা রাত মামনির সাথে কথা বলতে চাইছে, কিন্তু ডাক্তার বলেছে আশিকে ভালো করে খাওয়া দাওয়া করতে। আশির দেখাশোনার সমস্ত দায়িত্ব বিজ্ঞের মতো মিমি নিজের কাঁধে তুলে নিয়েছে। আজ আশির নিজেকে খুব হালকা লাগছে, তিস্তাও স্বস্তি পেয়েছে, আর মিমি এই সবটা একটা নিরপেক্ষ দর্শক হিসাবে দেখে অবাক হচ্ছে। পরের দিন সকাল সকাল তিস্তার ফোনে একটানা মেসেজ ঢুকছে। ফোনটা সোফায় ফেলে রান্নাঘরে কাজ করছে তিস্তা, ও রোজকার কাজ। ফোনে অনবরত মেসেজ আসতেই থাকছে, আর সেই টিং টিং করে নোটিফিকেশনের শব্দে তিস্তা বিরক্ত হয়ে যাচ্ছে। হাতটা জামায় মুছতে মুছতে এসে ফোনটা হাতে নিল তিস্তা। অনিন্দ সকাল থেকে মেসেজ করে যাচ্ছে। তিস্তা ফোনটা নিয়েই বিরক্তির সাথে কল করলো অনিন্দকে। হ্যালো, হ্যাঁ, এতগুলো মেসেজ কি দরকারে? অনিন্দ একটু কৌতুকের সঙ্গে বলল, যা বাবা, গুড মর্নিং টর্নিং কিছু না বলে সোজা কথা শোনানো শুরু করে দিলে। তিস্তার বেশ রাগ হচ্ছে। ওর সকাল থেকে বাড়িতে প্রচুর কাজ আছে, তার মধ্যে অনিন্দর এই হঠাৎ গল্প করার শখ জেগেছে। বেশ বিরক্ত হয়ে তিস্তা বলল, কি বলবে বলো? তোমার কোনো ধারণা আছে তুমি কতগুলো মেসেজ করেছো? সেই থেকে আমার নোটিফিকেশনে টিং 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 করে আমার কানের পোকা মেরে দিল। গলা শুনে মনে হচ্ছে তুমি খুব খুশি আছো আজ। ব্যাপার কি? আচ্ছা থাক, এখন আর বলতে হবে না। ঠিক দুপুর 12টার সময় সানডে ক্যাফেতে মিট করো, ওকে? আর অবশ্যই সময় এসো।
তিস্তার রাগ হচ্ছে, আবার ভালোও লাগছে। ওর অনিন্দর সঙ্গে সময় কাটাতে ভালোই লাগে। মাঝে মাঝে নিজেকে নিজেই শাসন করে, যেটা ও চাইছে ওই সব কিছুই সম্ভব নয়। আবার পরক্ষণে নিজেই দ্বন্দ্বে ভোগে, আসলে চাইছেটা কি। এইসব তিস্তার প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে। কোনোভাবে ঘরের কাজ কিছুটা সেরে তিস্তা বেরিয়ে পড়ল। একটা কালো আজরাক প্রিন্টের শাড়ি পরেছে, চোখে মোটা করে কাজল, আর খোলা চুল পিঠের ওপর ছড়িয়ে রয়েছে। তিস্তা ক্যাফেতে এসে পৌঁছল। আলু থালু একটা সাজ, তাতেও ভারী মিষ্টি লাগছে ওকে। অনিন্দ আগেই এসে পৌঁছে গেছে। ফর্সা গায়ে কালো শাড়ি আর খোলা পিঠে এলিয়ে পড়েছে চুল। এই গরমে তিস্তার ঘামে ল্যাপটা লেপটি অবস্থা। চোখের কাজল খানিকটা ঘেঁটে গেছে। ওর ঘাড়ের কাছে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। ব্রহ্মচারী অনিন্দও বঙ্গনারীর এই রূপ এড়িয়ে যেতে পারল না। করে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ ওর ভেতর থেকে কি যেন বলে উঠল, সৌগতবাবুকে কি তাহলে জানিয়ে দি? এমন সময় হঠাৎ তিস্তার ডাকে ওর ঘোর কাটল। লজ্জায় মাথাটা নামিয়ে নিল অনিন্দ। তিস্তা ততক্ষণে কাছে এসে সামনের চেয়ারে বসতে বসতে বলল, আজব মানুষ তো তুমি বাবা। আমি সামনে আসতে না আসতে এমনভাবে মাথাটা নামালে যেন চেনোই না তিস্তা মিত্রকে। অনিন্দ হেসে বলল, আরে না না, বসো বসো। তবে আমি যা বুঝলাম তোমার মধ্যে দুটো ফেজ আছে, একটা দুঃখ পীড়িত তিস্তা আর এই একটা তিরিক্ষে মেজাজের তিস্তা। তিস্তা কটমট করে তাকালো অনিন্দর দিকে। উত্তর দিতেই হবে ওকে, এটা ওর ভয়ানক অপমানে লেগেছে। তিস্তা বলল, বেশ তো, এটা বলতেই ডেকেছিলে, কথা হয়ে গেছে, এবার আমি উঠি। তুমি বরং এক কাজ করো, ব্যাংকের চাকরিটা ছেড়ে দাও, তারপর একটা মানুষের মধ্যে কতগুলো ফেজ আছে তা নিয়ে গবেষণা শুরু করো। অনিন্দ খানিকটা গম্ভীর হয়ে বলল, আমার কিছু কথাও ছিল। আজ কলকাতায় একটা মিটিং ছিল, তাই অফিসের গাড়িতে এসেছিলাম। কাজ হয়ে গেছে, ওদের বলেছি গাড়ি নিয়ে ফিরে যেতে। আমি বিকেলে ট্রেনে ফিরে যাব। তোমার সাথে দেখা করার ছিল, সেই জন্যই। তিস্তা সবটা বুঝল। নিজের হাতটা অনিন্দর হাতের উপর রেখে ওর হাতটা শক্ত করে ধরল। তারপর কি একটা বলতে যাবে, এর মধ্যে, স্যার আপনাদের অর্ডারটা। কফির কাপে চুমুক দিতে দিতে অনিন্দ বুঝে উঠতে পারছে না তিস্তাকে সৌগতবাবুর প্রপোজালটা নিয়ে কিছু জিজ্ঞেস করা ঠিক হবে কিনা, কিভাবে কথাটা বলবে ওর সামনে। তার মধ্যেই তিস্তা বলে উঠল, জানো তো, কাল অনেকদিন পর আশির সাথে ফোনে কথা হলো, অনেকক্ষণ ধরে। অনিন্দ প্রকাশ না করলেও আশিয়ানার কষ্ট ওকে যন্ত্রণা দেয়। আসলে কিছুটা হলেও আশিয়ানার সঙ্গে ওর মিল আছে। অনিন্দ যেমন ওর মাকে কাছে পায় না, মায়ের ওপর ওর যেমন একটা চাপা অভিমান আছে, তেমনি আশিয়ানাও নিজের মাকে নিজের কাছে পায় না, তাই ওর মধ্যেও একটা চাপা কষ্ট আছে। তিস্তার কাছ থেকে আশিয়ানার গল্প শুনতে অনিন্দ ভালোবাসে। আগে ওটা শুধু তিস্তার মন রাখার জন্য করত। এখন যত দিন যাচ্ছে অনিন্দ নিজের সঙ্গে আশিয়ানার পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছে। এমন কি মনে হতে অনিন্দ তিস্তাকে জিজ্ঞেস করে বসল, আচ্ছা তিস্তা, একটা কথা বলবে? হ্যাঁ বলো। তুমি কখনো নিজের কবিতা বা লেখা লোক সম্মুখে আনার কথা ভাবোনি? না। কারণটা জানতে পারি? কারণ আবার কি হবে? আমি কি এমন বড় লেখিকা, হ্যাঁ, যে আজ বললে আজকে আমার বই ছাপা হয়ে গেল? আর যদি তা হয়ও, কি নিশ্চয়তা আছে যে সে বই বিক্রি হবে বলো? না না, মানে একেবারে বই নাই বা হলো, আজকাল তো সোশ্যাল মিডিয়াতে কত মানুষ লেখালেখি করে। তুমি শুরুটা সেরকম করলেও পারো। সোশ্যাল মিডিয়া? পাগল হলে? কেন, এতে তুমি পাগলামির কি দেখলে? আরে সোশ্যাল মিডিয়াকে আমি একেবারেই কোণঠাসা করতে পারি না, তাই। নাহলে এই বস্তুটাকে আমি ভীষণ রকম অপছন্দ করি। বলো কি, হাসালে যে। আজকের দিনে এইসব কথা কাউকে বলো না, অযথা তোমাকে দুটো কথা শুনিয়ে দেবে। এই তো বেশ আছে, তুমি ছিলে বলে তাও যতটুকু লোকে আমার লেখা শুনলো। মানুষ সুর ভালোবাসে, কিন্তু সেই সুরের সঙ্গে মিশে থাকা শব্দের অর্থ বোঝে না। তিস্তার সব কাব্যিক কথার অর্থ না বুঝলেও ওর কথাগুলো অনিন্দকে ভাবায়। অনিন্দর সঙ্গে তিস্তার নিখাত বন্ধুত্বের সম্পর্ক, তাছাড়া আলাদা করে কোনো সম্পর্ক নেই ওদের মধ্যে। এসব 7-5 নানা কথা ভাবতে ভাবতে তিস্তার ফোনের আওয়াজে
অনিন্দর ঘোর কাটল। তিস্তা ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বাপি, হ্যালো। হ্যাঁ এই আসছি, রাস্তাতেই আছি। ওষুধ খেয়েছো তুমি? তোমার ঘরে বিছানা কোনায় রেখে এসেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আসছি। তিস্তা, তোমার সাথে কাকাবাবুর কি কোনো কথা হয়েছে? মানে কোনো রকমের কথা? তিস্তা কথাটা খুব ক্যাজুয়ালি নিল। ও বলল, কথা তো রোজই হয়, এবার তুমি কোন কথা বলছো সেটা আমি জানি না, পরিষ্কার করে বলো, আমাকে এবার উঠতে হবে। অনিন্দ আমতা আমতা করে বলল, না মানে আমাকে নিয়ে কোনো কথা হয়েছে? মানে তুমি কি কাকাবাবুকে কিছু বলেছ? মানে এই এই আমার তোমার ব্যাপারে মানে শুধুই মানে ইয়ে গান 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 নিয়ে নয়, এমনি 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 কিছু কথা হয়েছে তোমার। তিস্তা বিরক্ত হয়ে বলল, মানে করা বন্ধ করো তো। এই কি হয়েছে অনিন্দ, পরিষ্কার করে বলবে? তুমি তো এরকম আমতা আমতা করে কথা বলো না। কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। অনিন্দ বুঝলো ওর দ্বারা এই যাত্রায় তিস্তাকে কথাটা বলা হবে না, আর এটাও ওর কাছে পরিষ্কার যে সৌগত বাবুর কাছে ওর যা কথা হয়েছে তার কিছুই তিস্তা জানে না। আর অনিন্দ যা করেছে বা করে আসছে তা যদি একবার তিস্তা জানতে পারে, তাহলে নিলয়কে ছেড়ে আসতে ও যেটুকু সময় নিয়েছিল অনিন্দকে মাঝপথে ছেড়ে দিতে, তিস্তা সেইটুকু সময় নষ্ট করবে না। অনিন্দ খানিকক্ষণ পরে বলল, হ্যাঁ না আজ বরং থাক, পরে বলবো, তুমি আজ যাও। কাকাবাবু বাড়িতে একা আছে, আমাকেও ট্রেন ধরতে হবে। কোন ট্রেনে ফিরবে? এই 5:35 ইন্টারসিটি ধরবো। এতক্ষণ কি ওয়েটিং রুমে বসবে? না দরকার নেই, চলো আমার বাড়ি চলো। অনিন্দর মনে হলো এরপর ও সৌগতবাবুর সামনে এসে দাঁড়ালে ওকে হাজারটা প্রশ্নের মুখোমুখি হতে হবে। ও বলল, না আজ থাক, আমার এদিকে কিছু কাজও আছে, পরে আসবো, তখন তোমার বাড়ি যাব। তিস্তা ক্যাফে থেকে বেরিয়ে বাড়ির পথে এগোল। আজ অনিন্দকে কেমন অন্যরকম লাগলো। তিস্তাও বহুদিন পরে আজ একটু আনন্দে দিনটা কাটালো। বহুদিন পরে একটা সুন্দর দিন, একটা রঙিন দিন কাটলো। শুধু একটা কথা তিস্তার মাথায় ঢুকলো না, অনিন্দ ওকে কি এমন কথা বলতে চাইছিল। এরই মধ্যে বেশ অনেকগুলো দিন পেরিয়ে গেছে। আশিয়ানার নতুন ক্লাসের পড়া শুরু হয়ে গেছে। এখন ওর ক্লাস 10। স্বাভাবিকভাবেই অনেক পড়া, আর তার সাথে ক্লাস 10-এর বোর্ড এক্সাম ওর সামনেই। ফলে সমস্ত কিছু ভুলে আশির এখন একটাই ফোকাস, পড়াশোনা। মাঝে মাঝে ওর মামনির সাথে কথা হয়, কিন্তু কথাগুলোর মধ্যে একটা প্রফেশনালিজম থেকেই যায়। আন্তরিকতা বা ভালোবাসার জায়গা থাকে না, বরং আশিয়ানাই থাকতে দেয় না। ও বিশ্বাস করে ও নিজের ইমোশনের ওপর কন্ট্রোল রাখতে না পারলে পড়াশোনাতে মন দিতে পারবে না। তিস্তার ফোনে সকাল সকাল ঘুম ভাঙে অনিন্দর। প্রায় মাসখানিক হয়ে গেছে ওদের সরাসরি দেখা সাক্ষাৎ নেই। অনিন্দ ফোন তুলেই ঘুমের ঘোরে বলল, বলো। কি তুমি এখনো ঘুমোচ্ছ? উঠে পড়ো, উঠে পড়ো। কেন, কি হয়েছে? জন্মদিনের অনেক অনেক শুভকামনা জানাই। অনিন্দ এক ঝটকায় বিছানায় উঠে বসল। আজকে যে ওর জন্মদিন, ও অফিস আর নিজের কাজের চাপে প্রায় ভুলেই গিয়েছিল। এক মুহূর্তে ঘুম কেটে গেল অনিন্দর। তারপর থতমত খেয়ে বলল, হ্যাঁ আর থ্যাংক ইউ তিস্তা, তুমি মনে রেখেছো? তিস্তা হেসে বলল, হ্যাঁ মনে আছে। আজ অফিস নেই? এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছ যে? না এই উঠতেই যাচ্ছিলাম, তখনই তুমি ফোন করলে। সরকারি চাকরি দূর থেকেই দেখতে ভালো, আমাদের রবিবার ছাড়া ছুটি নেই, আর ব্যাংকে সেই ছুটিটাও 2 সপ্তাহে 1 দিন। উত্তরে তিস্তা বলল, আচ্ছা বাবা ঠিক আছে, যাও অফিসে যাও। তবে তোমাকে জন্মদিন উপহারটা তো দিতে হবে, সময় পেলে একদিন ব্যারাকপুরে এসো। আচ্ছা যাবো। কাকাবু ভালো আছেন? হ্যাঁ সবাই ভালো আছে। এখন ফোন রাখি, অনেক কাজ পড়ে আছে, সময় পেলে এসো। তিস্তাকে আজ ব্যাংকে কিছু কাজ নিয়ে বেরোতে হবে। ও তাড়াতাড়ি বাড়ির সমস্ত কাজ সারছে। সময় মতো সব কাজ শেষ হলো। দুপুরের খাবার খেয়ে
বেলা 3টে নাগাদ খটখটে রোদে তিস্তা রেডি হয়ে বেরোলো। ব্যাংকের যা কাজ ছিল তা সেরে ফেরার পথে হঠাৎই তিস্তা দাঁড়িয়ে পড়ল। সামনে থেকে হলুদ কুর্তি আর জিন্স পরা ছিপছিপে চেহারার একজন মহিলা দূর থেকে ওকে ডাকলো, এই কিরে, কেমন আছিস? বহু বছর পরে আজ রিনির সঙ্গে দেখা হলো ওর। রিনি আগের থেকে একটু মোটা হয়েছে। তিস্তা দূর থেকে দেখে ওকে এড়িয়ে চলে যাচ্ছে। এমন সময় রিনি এগিয়ে এসে বলল, এড়িয়ে যাচ্ছিস? বললি না তো কেমন আছিস? তোর মেয়ে কেমন আছে? পুরনো কোনো কিছুই তিস্তার মনে রাখতে চায় না। রিনি, শুভ এদের দেখলে তিস্তার নিজের ফেলে আসা দিনের কথা মনে পড়ে যায়। এখন আবার ওর সেই লড়াইয়ের দিনগুলো, নিলয়কে, নিলয়ের বিশ্বাস ভাঙার মুহূর্ত সব একে একে মনে পড়ে যাচ্ছিল। কিন্তু রিনি তো ওর ছোটবেলার বন্ধু। ওর সাথে খারাপ ব্যবহার করতেও তিস্তা পারছে না। ভদ্রতার খাতিরে রিনির প্রশ্নের উত্তরে বলল, ভালো আছি, আমার মেয়েও ভালো আছে। রিনি বোঝে তিস্তা ওকে এড়িয়ে যাচ্ছে। রিনি হালকা হেসে বলল, ওহো, আমি কাল দিল্লি থেকে ফিরলাম, এই কিছুদিন লিভ নিয়ে মা বাবার সঙ্গে দেখা করতে এলাম। তোকে এত করে বলেছিলাম, তবু তুই আমার বিয়েতে এলি না, বল? তিস্তা সামান্য একটু হেসে উত্তর দিল, পরিস্থিতি সেই রকম ছিল না রে তখন, সুযোগ হলে যেতাম। তুই ভালো আছিস তো? এই রকম স্মল টক রিনির কোনো কালেই পছন্দ নয়। এবার রিনির বিরক্ত লাগছে। নিজে গায়ে পড়ে কথা বলতে হচ্ছে, কেমন যেন ওর একটু ইগোতেই লাগছে। ওর নিজের ওপর রাগ হচ্ছে, কেন যে ও তিস্তার সঙ্গে নিজের থেকে কথা বলতে গেল। তাও খানিকক্ষণ পরে বলল, ভালো আছি, দেখেছিস আলাপ করানো হয়নি। এই হলো আমার হাজবেন্ড সুমন। আমরা একসাথে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছি। পরে আমার কাজের সূত্রে আলাপ হয়, একই কোম্পানিতে কাজ করতে গিয়ে পরিচয় আরও গাঢ় হয়, আর তারপর বিয়ে। তুই তো এলি না আমার বিয়েতে, তাই ওকে চিনবি কি করে? তারপর সুমনের দিকে তাকিয়ে রিনি বলল, সুমন, এ হলো তিস্তা, আমার ছোটবেলার বন্ধু, খুব প্রিয় বন্ধু। তিস্তা সুমনকে নমস্কার করলো, তারপর বলল, ভালো লাগলো পরিচয় হয়ে। আসবেন কখনো রিনির সঙ্গে আমাদের বাড়ি? আসলে কথা বলার অনেক ইচ্ছে ছিল, কিন্তু বাড়িতে খুব জরুরি কিছু কাজ আছে, এখন আমাকে যেতে হবে। আমি আসি, তবে পরে দেখা হবে, আসি। অত্যন্ত ফর্মালি কথাগুলো বলে হাঁটতে শুরু করে দিল তিস্তা। পুরনো মানুষগুলোকে দেখলে ওর মধ্যে অপরাধবোধ, রাগ আরো বেড়ে যায়। এখনো ওটাই হচ্ছিল। নিলয় আজও ওর মনের মধ্যে একটা বিশেষ জায়গা জুড়ে আছে। ও যতই বিশ্বাসঘাতকতা করুক, তিস্তা তো ওকে সত্যিকারের ভালোবেসেছিল। যাকে একবার ভালোবাসা যায় তাকে কি কখনো মন থেকে মুছে ফেলা সম্ভব? তিস্তা রোজ নিলয়কে মনে পড়ে, ওর সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো মনে পড়ে, আর তার সঙ্গে ওর দেওয়া যন্ত্রণাগুলো। রিনি, শুভ সবটাই জানত, কিন্তু ওরা কেউ তিস্তাকে আগে থেকে কিচ্ছু জানায়নি। ওদের ওপর এই কারণেই তিস্তার রাগ। রিনি তিস্তার ছোটবেলাকার বন্ধু ছিল। অন্ততপক্ষে রিনির কাছ থেকে সব সত্যিটা আশা করেছিল তিস্তা। হয়তো সময়ের সঙ্গে রিনি শুভর সম্পর্কটাও পরিণতি পায়নি, তাই সুমন রিনির জীবনে এসেছে। এত কিছু ভাবতে ভাবতে তিস্তা রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে। তিস্তার ফ্ল্যাটের কিছুটা আগেই ক্লাব ঘরে ওদের নাট্যদলে রিহার্সাল হয়। তিস্তা সেখান দিয়ে যাচ্ছিল, এমন সময় ছুটে এসে রবিন ওকে এক নিঃশ্বাসে বলল, তিস্তাদি, একবার ভেতরে এসো, আমাদের রিহার্সাল হচ্ছে, গান বাজনা হচ্ছে, আড্ডা ফাড্ডা জমে গেছে একদম, এসো এসো। তিস্তা রবিনের কথাগুলো শুনে একটু স্বস্তি পেল। যখন তিস্তা নিজের অতীত আর বর্তমানের মাঝে একেবারে ঘেঁটে থাকে, তখন এই নাট্যদল ওকে নতুন করে স্বপ্ন দেখার রসদ দেয়। তিস্তা হেসে উত্তরে বলল, আসছি, তুই যা, এই হাতের জিনিসগুলো ঘরে রেখে আসছি। আর তুমি আমাকে দাও না দিদি, আমি রেখে আসছি। তুমি কতবার যাবে আর আসবে, দাও, আমি পৌঁছে দিয়ে আসছি। তিস্তা বলল, আরে বাবা না না, ভাবিকেও একবার দেখে আসি, তুই ছাড়, এগুলো ছাড়, কিছু প্রয়োজন থাকে তো একবার বাড়িয়ে যাই। আর আমি আসছি, দাঁড়া, আমার জন্য অপেক্ষা করিস, আমি এক্ষুনি আসছি। ঘরের মধ্যে সৌগত বাবুকে একবার দেখে ও হাতের জিনিসগুলো রেখে আবার দৌড়ালো রিহার্সাল রুমের দিকে। আজ ওখানে রীতিমতো গান বাজনার আসর বসেছে। গোল করে সবাই বসে আছে, কারো হাতে গিটার আছে, কারো হাতে ইউকুলেলে।
আবার কেউ কেউ জলের বোতলগুলোকেই বাদ্যযন্ত্র বানিয়ে ফেলেছে। তিস্তা সেখানে ঢুকতেই ওরা কিছু বুঝে ওঠার আগেই একসঙ্গে সকলের আবদার ভেসে এলো। এই তিস্তা, একটা গান ধরো, গান ধরো, একটা গান ধরো না, একটা গান গাও না। আরে বাবা, ওকে বসতে দে। এই তুই সরে যা, ওকে বসতে দে। উফ বাবা, ওকে দেখেছি বড়দের সম্মান করিস না, সিনিয়র একটা, এটা বসতে দে ওকে। ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, আমি উঠে যাচ্ছি, তুমি বসো। এই তিস্তা দিয়ে একটা গান ধরো না, তুমি গান ধরো না। তিস্তা শান্ত গলায় একটা রবীন্দ্রসঙ্গীত ধরল। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ফোনের দিকে তাকিয়ে তিস্তা একটা মিষ্টি হাসি হাসল। আর ততক্ষণে চারিদিকে সবাই তিস্তার গানে মেতে উঠে চিৎকার শুরু করেছে। আরো একটা তিস্তা দি, তিস্তা দি, আরো একটা, প্লিজ প্লিজ, আরেকটা 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 একটা, হ্যাঁ আরেকটা। আচ্ছা তিস্তা আরেকটা গাও। এই আরেকটা একটা গাইতেই হবে, গাইতেই হবে। তিস্তা দি প্লিজ আরেকটা গাও না, গাও না। সৌগতবাবু আজ প্রায় মাস 2-3 পর একটু সুস্থ আছেন। তিস্তা জোর করেই ওকে হাঁটা চলা করাচ্ছে, যাতে কিছুটা হলেও অ্যাক্টিভ থাকে। আর সৌগতবাবু বিছানায় শুয়ে থাকার মানুষও নয়। আজ একটু সুস্থ হতেই সকাল সকাল তিস্তাকে কিছু না জানিয়ে বাজারের থলি হাতে বেরিয়ে পড়েছে। এই কিছুদিন তিস্তা বাজার করছিল বা ফ্ল্যাটের গার্ডকে দিয়ে বাজার আনাচ্ছিল। সকালবেলা টাটকা সবজি নিজে হাতে কিনে আনার সুখই আলাদা। সেই সুখ সৌগতবাবু কখনো ছাড়তে রাজি নন। ও বাজারে গিয়ে দরদাম করে টাটকা সবজি, টাটকা মাছ কিনে বাড়ি ফিরছে। এদিকে সকাল হতেই খটখটে রোদ উঠে গেছে। রোদে গরমে হাঁপাতে হাঁপাতে অটো থেকে নামলো সৌগতবাবু। থলির ভার ও গরমে ওর শরীর খানিকটা অসুস্থ বোধ করছে। সিঁড়িতে ওঠার মুখে উপর থেকে মুখার্জি বাবুকে নামতে দেখল। দুজনে মুখোমুখি হয়ে পড়তেই মুখার্জি বাবু বলল, মর্নিং। কি দাদা, সব ভালো তো? এই প্রশ্নটা করাই বেকার, কারণ সৌগতবাবুর যা অবস্থা তা যে কোনো স্বাভাবিক মানুষের চোখে পড়বে। এমনকি অসুস্থতার ছাপ ওর চেহারায় পড়েছে। তার উপর ঘামে পাঞ্জাবে একদম ভিজে গেছে, রীতিমতো হাঁপাচ্ছে মানুষটা। সৌগতবাবু সৌজন্যের খাতিরে হেসে বলল, হ্যাঁ ওই চলছে। আপনি ভালো তো? মুখার্জি বাবু কাজের তাড়া দেখিয়ে দুটো সিঁড়ি নেমে এসে বলল, হ্যাঁ হ্যাঁ সব ভালো। এখন আসি, ওদিকে একটু কাজ আছে, বুঝতেই পারছেন, পরে কথা হবে। হ্যাঁ কেমন, আসি আসি দাদা। সৌগতবাবু একটা একটা সিঁড়ি ভেঙে উপরে উঠছেন আর ভাবছেন, এখন মানুষ কত ব্যস্ত, একজন অন্যজনের সঙ্গে 2 মিনিট দাঁড়িয়ে ঠিকভাবে কথাও বলে না। আর অন্যের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে ওদের অনেকটা সময় অপচয় হয়ে যায়। সময় সত্যি বদলে গেছে, কিন্তু সমাজটা বদলালো না। ঘরে ঢুকতেই তিস্তা চেঁচামেচি শুরু করে দিল। ভাবি, কোথাও যাওয়ার আগে একবার জানিয়ে যাবে তো? কাল থেকে শরীরটা একটু ভালো লাগছে, সেটা সহ্য হচ্ছে না তোমার। আজ সকালে এত গরমে গরমে বাইরে যেতে হলো। সৌগতবাবু এসে সোফায় বসলো, হাঁপাতে হাঁপাতে বলল, একটু একটু জল দে, জল জল দে। তিস্তা এগিয়ে এসে বলল, শরবত তোমার সামনে রাখা আছে, দেখো, একবার জানিয়ে যাবে তো? উফ। সৌগতবাবু উত্তরে বলল, আজ আজ অনিন্দ আসবে কতদিন পরে, আর অন্য কাউকে দিয়ে বাজার করাবো। তুই ভালো করে রান্না কর। তিস্তা একটু রাগের সাথেই বলল, ও তো প্রায় দিনই আসে, আর ওকে অতিথির মতো ট্রিট করার কিছু নেই বাপি, ঘরে যা আছে তাই খাবে। ওর জন্মদিনের পর আজ আসছে, তুই তুই যা ভালো বুঝিস কর, যা যা বুঝিস কর। এই বলে সৌগতবাবু নিজের ঘরে চলে গেল। তিস্তা রান্নার কাজে লেগে পড়ল। একটু বেলার দিকে তিস্তার ফ্ল্যাটের কলিং বেল বাজল। তখনও পায়েস করা বাকি আছে। তিস্তা দরজা খুলতেই সামনে দেখতে পেল অনিন্দকে। অনিন্দ একগাল হাসি হেসে বলল, বেশ ভালো রান্নার গন্ধ বেরিয়েছে, দারুণ হবে মনে হচ্ছে আজকের লাঞ্চটা। তিস্তা ওকে সোফাতে বসালো, তারপর বলল, হ্যাঁ সেই কবে তোমাকে আসতে বলে, যা তুমি কবে এলে দেখো একবার। তুমি ডাকবে আর আমি আসবো না? এই তো আজকে এলাম।
উফ, কত বাধ্য। আর অফিসে কাজের চাপ ছিল কিছুদিন, বুঝতেই পারছো। বাপি তোমার জন্য যত্ন করে বাজার করে এনেছে, সব তোমার পছন্দের ডিশ তৈরি হয়েছে। আজ তোমার জন্মদিনে পরে এসেছো তো, তাই বাপি সব দায়িত্ব করে নিজে আয়োজন করেছে। তিস্তার কথাগুলো শুনে ও খানিকটা ঘাবড়ে গেল। সৌগতবাবু ওর কাছে একটা আবদার রেখেছে। এই প্রথম ওকে ভরসা করে কেউ দায়িত্ব পালনের ভার দিচ্ছে। কিন্তু এ তো শুধু দায়িত্ব নয়, এর সঙ্গে আরো বড় বিষয় জড়িয়ে আছে, ভালোবাসা জড়িয়ে আছে। কিন্তু ও নিজেই এই ব্যাপারে শিওর নয়। ও জানে না ও নিজে কি চায়, কতটা চায়। এসব থেকে ভিতরে ভিতরে একটা অপরাধ বোধ অনুভব করল। তিস্তা হাতে শরবত নিয়ে ওর সামনে রাখল। অনিন্দর সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিস্তা ওর কাঁধে হাত দিয়ে বলল, এই যে কোথায়, কি এত ভাবছো? আর আমাকে বলো যে আমি বেশি ভাবি। তা তুমি এখন কি করছো শুনি? অনিন্দ একটু ঢোক গিলে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ ওই মানে, আরে সাবাস সাবাস, এই জন্যই কাকাবাবু ইজ দ্য বেস্ট। তবে এই অসুস্থ শরীরে আপনি না গেলেও পারতেন কাকাবাবু। আমি আলু পোস্ত ডাল ভাত খেতেও রাজি আছি। এইটাকে বোঝাবে বলো বাপিকে? আমি আর পারছি না বুঝিয়ে বুঝিয়ে। তবে শুনে রাখো, আমরা হলাম গিয়ে বাঙাল, হ্যাঁ, কাজেই চিনিগুলো আলু পোস্ত এখানে পাওয়া যাবে না। আরে বাবা, এই দেখো, এই শুরু হয়ে গেল, তোমার শুরু হয়ে গেল। ঠিক আছে, ওই কচু ঘেঁচু ওসব খেতেও আমি রাজি আছি। তুমি যা দেবে ভালোবেসে সব খেয়ে নেব। তিস্তা রান্নাঘরে কাজ সেরে যাচ্ছে। অনিন্দ ডাইনিংয়ে বসে চিৎকার করে তিস্তার সঙ্গে কথা বলছে। তার মধ্যে একটা দুটো কথা কখনো কখনো প্রেসার কুকারের আওয়াজে, আবার কখনো খুন্তির আওয়াজে চাপা পড়ে যাচ্ছে। সৌগতবাবু স্নান সেরে বাইরে বেরিয়ে আসলো। তারপর অনিন্দকে দেখে বলল, এতদিন পরে মনে পড়ল? অনিন্দ অল্প হেসে বলল, অফিসে কাজ ছিল কাকাবাবু। তা আপনি আবার এই শরীর নিয়ে বাজার করতে গেলেন কেন? তুমি এতদিন পরে আসছো, যেটুকু সামর্থ্য সেটুকু করেছি। কাকাবু, আপনারা আমাকে এখনো পর করে রেখেছেন। বাড়ির ছেলে মনে করলে এমনটা আপনি করতেন না কখনো। সৌগতবাবু অনিন্দর গায়ে হাত বোলাতে বোলাতে বলল, বাড়ির ছেলেই তো করতে চেয়েছিলাম তোমাকে, এখনো সেটাই চাই। তোমাকে বড় ভরসা করি বাবা। অনিন্দ নানা কাজের মধ্যে সব ভুলে গিয়েছিল। খানিকক্ষণ চুপ করে থাকল। তারপর পরিস্থিতি সামলাতে বলল, কাকাবাবু, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবো কি করে? তিস্তা এসব জানে? না বাবা, তিস্তা এসব কিছুই জানে না। তবে তুমি থাকলে আমি একটু নিশ্চিন্তে মরতে পারি। এমন সময় তিস্তা সোফাতে এসে বসল। ওর বাপির বলা শেষ দুটো শব্দ ও শুনতে পেয়েছে। বাপি, তোমার মুখে কখনো ভালো কথা আসে না? না, এসব আমি খাবার দিয়েছি, পায়েসটা একটু বাকি আছে, অনিন্দকে পরে দিচ্ছি, তুমি খেয়ে নাও। খাওয়ার পর তোমার ওষুধ আছে। সৌগতবাবু রোজ একই সময় খাবার খায়, তারপর ওর ওষুধ খাওয়ার থাকে। এখন ওর জীবনটা পুরোপুরি ঘড়ির কাঁটায় বাধা পড়ে গেছে। তাই অনিন্দকে বসিয়ে রেখে ও খেতে চলে গেল। অনিন্দ তিস্তার কাছে এসে বলল, খাবারগুলো একটু টেস্ট করতে দেবে না? মানে নুন টুন যদি কম হয় তখন মুশকিল হবে, তো সেই জন্যই আর কি, মানে একটু টেস্ট করতে দিলেও তো পারো। তিস্তা আর চোখে একবার তাকালো, তারপর একটা প্লেটে 2-3টে মাংসের পিস তুলে অনিন্দকে দিল। আজ তিস্তা অনিন্দর পছন্দের খাবার রেঁধেছে। অনিন্দ খেয়ে বলল, আহা, এরকম রান্না করলে আমি আর বর্ধমানে ফিরবো না, ভাবছি এখানেই পার্মানেন্টলি থেকে যাই। সৌগতবাবু খেতে খেতে বলল, হ্যাঁ বাবা, তিস্তার রান্নার গুণটা ওর মায়ের থেকেই পেয়েছে। তিস্তার কথাগুলো শুনে চোখে জল চলে এলো। এর আগে ও সৌগতবাবুর থেকে নিজের প্রশংসা শুনেছে, তবে সে বহু বছর আগে। তাছাড়া সৌগতবাবুর অসুস্থতার জন্য এখন অনেকটা সময় ওকে বাপির সঙ্গে থাকতে হচ্ছে। একসাথে ওরা অনেকটা সময় কাটাচ্ছে, ঠিক যেমন ছোটবেলায় ওর শরীর খারাপ করলেও বাপিকে সাথে পেত, তেমনই। তিস্তা এসব ভাবছে এমন সময় অনিন্দ বলল,
আপনার মেয়ে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। আমি আজ যেটুকু করেছি সবটাই তো ওর জন্য। ওদের তিনজনের মধ্যে কথাবার্তা চলছে, এমন সময় দরজায় বেল বাজল। তিস্তা দরজা খুলতেই ওর মুখের হাসি এক নিমেষে মিলিয়ে গেল। রিনি, তুই? হ্যাঁ, আসলে মা ওই দই চিংড়ি করেছিল, তুই পছন্দ করিস তো তাই দিয়ে পাঠালো। এত বছরে তিস্তার জন্য রিনির মা কখনো কোনো রান্না দিয়ে পাঠায়নি। স্বাভাবিকভাবেই তিস্তার বুঝতে বাকি থাকলো না যে রিনি নিজের থেকেই এখানে এসেছে। কিন্তু তিস্তা কিছুতেই বুঝতে পারল না যে রিনির মতো সেলফ অবসেসড একটা মানুষ তিস্তার এতবার এড়িয়ে যাওয়ার পরেও কেন ওর কাছে আসছে। তিস্তা ভদ্রতা দেখিয়ে ওকে ঘরের ভেতর আসতে বলল। ও আয়, ভেতরে আয়। থ্যাঙ্কস রিনি, তুই বস। ও, আমি বুঝিনি যে তোর বাড়িতে আজকে গেস্ট এসেছে। আই এম সরি, এক্সট্রিমলি সরি রে। আমি এখন তাহলে যাই, পরে কখনো আসবো আবার। আমি এখন আসছি তাহলে। তিস্তা ওকে জোর করেই বসালো, তারপর বলল, আরে না, গেস্ট না, ও আমার বন্ধু অনিন্দ, আমার লেখা গানের সুরকার এবং গায়ক। তিস্তার অনিন্দকে ইন্ট্রোডিউস করার ভঙ্গিটা অনিন্দর মোটেও পছন্দ হলো না। তবু অনিন্দ নমস্কার করলো রিনিকে। রিনি নিজের থেকেই বলল, হ্যালো, আমি রিনি, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি তিস্তা ছোটবেলার বন্ধু। নাইস টু মিট ইউ। অনিন্দ হেসে বলল, হ্যাঁ, তিস্তার কাছে শুনেছি আপনার কথা, বসুন। ও আচ্ছা, তাহলে তো ভালোই, আমাকে আর নিজের কথা নিজে বেশি বলতে হলো না। আমি তিস্তার লেখা গানের অ্যালবামগুলো সব শুনেছি, মানে আপনার গানও শোনা হয়ে গেছে। তা কেমন এক্সপিরিয়েন্স তিস্তার সাথে কাজ করে? তিস্তা ওদের সব কথাই শুনতে পাচ্ছে। ও জানে রিনির বরাবরের স্বভাব যে কোনো মানুষকে একটু বিচার করে তারপর মেশা। তিস্তার দিকে একবার তাকালো রিনি, তারপর কিছু একটা ইশারা করল। তিস্তার যা বোঝার সেটাও বুঝে গেল। তারপর সৌগতবাবুকে ওর ঘরে রেখে এসে তিস্তা চুপ করে রিনির পাশে বসল। অনিন্দ খানিকক্ষণ পর রিনিকে বলল, তিস্তা আমার গার্জেনের মতো। আজ ও না থাকলে আমি কোথায় পড়ে থাকতাম কে জানে। ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা কি করে বলা সম্ভব বলুন, দীর্ঘদিনের একটা সম্পর্ক। ফলে রিনি তিস্তার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ তিস্তা, তুই তো নিজেও ভালো গান করিস রে, একটা অরিজিনাল কিছু গেয়ে নিজে রিলিজ কর না। আর আমি এটা মানবো না যে মিউজিক ডিরেক্টর তোকে চান্স দেবে না। তিস্তা শান্তভাবে বলল, কখনো ভেবে দেখিনি রে এত কিছু। যা চলছে জীবনে সেটাই অনেক বলে মনে করে নিয়েছি। অনিন্দ ছিল বলে তাই, না হলে আমার কবিতাগুলো খাতাতেই থেকে যেত। গান হয়ে বা সুর হয়ে যেভাবেই হোক, ওগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে তো। তিস্তার কথা শেষ হতে না হতেই অনিন্দ বলল, তিস্তা ভালো গান করে, তবে টেকনিক্যাল ব্যাপারে ও একটু কাঁচা। আমি ওকে বলি রেকর্ডিং করতে, ও শোনে না তো। আর তিস্তা যা ট্যালেন্টেড, তাতে ও যদি হালটাও ধরে তাহলে আমাদের মতো অপদার্থরা কোথায় যাবে বলুন। তিস্তা কিছু একটা বলতে যাচ্ছে এমন সময় রিনি বলল, আপনি দেখছি তিস্তাকে খুব মানেন। বললাম যে তিস্তা আমার গার্জেনের মতো, ওই তো আমাকে সঠিক রাস্তা দেখায়। রিনির কেন জানি অনিন্দকে ঠিক সুবিধার লাগছে না। মানে একটা মানুষ কথায় কথায় নিজেকে ছোট করছে আর পাশের জনের গুণগানে পঞ্চমুখ। রিনি জানে ও তিস্তাকে যাই বলবে তিস্তা কোনো কিছুই বিশ্বাস করবে না, আর হলেও সেটাই। রিনি বলল, আচ্ছা বেশ, আমি এবার উঠি তিস্তা, তুই আয় দরজাটা দিয়ে দে। তিস্তাও আর রিনিকে আটকালো না, ও দরজার কাছে এসেছে। এমন সময় রিনি আস্তে আস্তে তিস্তাকে বলল, তিস্তা সাবধানে থাকিস, বেশি বিশ্বাস করিস না কাউকে। তিস্তা পরিষ্কার বুঝল রিনি অনিন্দকে নিয়েই কথাটা বলছে। খানিকক্ষণ চুপচাপ থেকে তিস্তা বলল, আমি যা আঘাত পেয়েছি তারপর তোর থেকে আমি বিশ্বাস ভরসার কথা শুনতে চাই না রিনি, তুই এখন আসতে পারিস। রিনি আবার বলল, তুই এই ভুলটা আগেও করেছিলি তিস্তা, বিশ্বাসে আর ভালোবাসায় অন্ধ হোস না, চোখ কান খোলা রাখিস, তুই এখন আসতে পারিস রিনি, প্লিজ। সিঁড়ি দিয়ে নামতে নামতে রিনি আবার একই কথা বলে গেল, চোখ কান খোলা রাখিস তিস্তা, প্লিজ। বলেই রিনি চলে গেল। খেতে বসে অনিন্দ তিস্তাকে জিজ্ঞেস করল, রিনি বাইরে গিয়ে কিছু বলছিল? না না, কিছু না। রান্না কেমন হয়েছে? আর সে আর বলতে, তোমার হাতে
ঈশ্বরের বাস বললাম তো, এমন রান্না সেরকম লেখনির ধার। তুমি সুপার ওম্যান। তিস্তা একটু লজ্জা পেল। ও আজ ভালোবাসার মানুষের জন্য ভালোবেসে রান্না করেছে। তিস্তা হঠাৎই জিজ্ঞেস করলো, বলো তুমি জন্মদিনে কি উপহার চাও? আমি বুড়ো বয়সে জন্মদিন, তুমি হাসালে। তুমি ছিলে বলে দুটো ভালো মন্দ খেতে পাচ্ছি। এই যে ভাপা ইলিশটা করেছো না, এটা আমার জন্মদিনে উপহার হিসেবে নিলাম। দেখতে দেখতে মাঝে অনেকগুলো মাস পেরিয়ে গেছে। এদিকে আশিয়ানার মাধ্যমিক পরীক্ষা এসে হাজির। এই তো কিছুদিন আগেই ও ক্লাস 10-এ উঠল, আর এর মধ্যেই বোর্ড এক্সাম চলে এসেছে। টেস্টে আশির রেজাল্ট ভালো ছিল না। ও নিজেই নিজের রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড নয়, সেই জন্য আরো জোর কদমে প্রস্তুতি চলছে। এখন ওর লক্ষ্য ফাইনালে ওর বেস্ট পারফরমেন্স দেওয়ার। এদিকে তিস্তার ওর জন্য টেনশন হচ্ছে। যতই হোক ও তো মা, অথচ ওর করার মতো কিছুই নেই। মেয়েটার মনে একটু সাহস জোগাতে পারছে না, তার পাশে গিয়ে দাঁড়াতে পারছে না। তিস্তার এটুকু বিশ্বাস আছে যে আশি যা করবে ভালোই করবে। তাও মায়ের মনে টেনশন তো লেগেই আছে। এর মধ্যে একদিন ফোন করেছিল তিস্তা আশিয়ানাকে, কিন্তু ওই 5-10 মিনিট ফোনে কথা বলে তো আর মনের স্বাদ মেটে না। আশিয়ানারা 7 দিন পরে পরীক্ষা। প্রিপারেশন ভালোই আছে। দেখতে দেখতে দিনগুলো ঝড়ের মতো পেরিয়ে গেল। পরীক্ষা শুরুও হয়ে গেল। পরীক্ষা আসতে আর যেতে বেশি সময় লাগে না, সময় শুধু লাগে সেই পরীক্ষার প্রস্তুতি নিতে। একটার পর একটা পরীক্ষা, পরীক্ষার মাঝে ছুটি নেই। প্রতিটা পরীক্ষার আগের দিন রাতে হস্টেল রুমে যেন যুদ্ধের প্রস্তুতি চলছে, আর রাত জেগে সিপাহীরা নিজেদের অস্ত্র প্রস্তুত করছে পরের দিনের জন্য। ময়দানে জোর লড়াই হচ্ছে, খানিকটা সেই ব্লাডলেস ওয়ারের মতো। 10-12 দিনের মাথায় পরীক্ষা শেষ হয়ে গেল। আশিয়ানার মাধ্যমিক শেষ। এখন আবার রেজাল্টের চিন্তা। ওর স্কুলে ছুটি চলছে, কিন্তু 10-15 দিন বাদে ওদের নিজেদের পড়াশোনা শুরু করে দিতে হবে। তাই যতদিন পারে একটু ঘুরে বেড়িয়ে ছুটি কাটাচ্ছে আশিয়ানা আর ওর প্রিয় বন্ধু মিমি। মিমির বাড়ি থেকে নিতে এসেছিল ওকে। ও 1 সপ্তাহের জন্য বাড়ি গেছিল। আশিয়ানার কোথাও যাওয়ার সুযোগ নেই। ওর মামুনি ওকে শুধুই ফোন করছে রোজ। ওইটুকুই যা কথা হচ্ছে ওর মামুনির সঙ্গে। দাদানকে দেখতে ওর খুব মন চাইছে, কিন্তু দাদান ওর সঙ্গে ফোনেও কথা বলে না। সেই কোন ছোটবেলাতেও দাদানকে দেখেছে, তারপর সবটাই ওর মামুনির গল্পে শোনা। আশিয়ানা এটুকু জানে যে ওর দাদান এখন খুব অসুস্থ, তাই ওর মামুনি ওর কাছে আসতে পারছে না। এই ভেবেই দিন কাটছে আশিয়ানার। মিমি কোনোভাবে বাড়ির সবার সঙ্গে দেখা করে আবার ফিরে এসেছে। এখন হস্টেলে যে কজন আছে সবাই মিলে পুরো হস্টেল মাতিয়ে রেখেছে। ওয়ার্ডেনও ওদের সামলাতে পারছে না। এতদিন পরীক্ষার চাপে সব নেতিয়ে গেছিল, এখন ছুটি পেয়ে সবার পাখনা গজিয়েছে। আশিয়ানাকে মিমি এসবের মধ্যেই জোর করে পার্টিসিপেট করাচ্ছে। রোজ সন্ধেবেলা সবাই একসাথে গল্প আড্ডা নানা রকম খেলায় মেতে উঠছে। এইভাবে দেখতে দেখতে প্রায় 1 মাস পেরিয়ে গেছে। ওদের সুখের দিনে কিছুটা ভাটা পড়েছে। আশিয়ানা মিমি দুজনেই সায়েন্স নিয়েছে। ওদের টিউশন আর সেই সঙ্গে কোচিং শুরু হয়ে গেছে। নতুন ক্লাসের নতুন পড়াশোনা। আশিয়ানা ওইসব নিয়ে এখন খুবই ব্যস্ত। তিস্তার আশিয়ানার সঙ্গে দেখা হয়েছে প্রায় 1 বছরের উপর হতে চলেছে। এর মধ্যে তিস্তার কিছু না কিছু ছোটখাটো ব্যাপার লেগেই ছিল, তাই সময় পায়নি। এবার তিস্তার মন আনচান করছে, আর নিজেকে ধরে রাখতে পারছে না। তাই ও আশিয়ানার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য প্ল্যান করছে। এখন সৌগতবাবু আগের থেকে একটু ভালোই আছেন। তিস্তা সব দিক সামলে আজ বেরোলো টিকিট কাটার ব্যবস্থা করতে। সামনে সাইবার ক্যাফেতে গিয়ে টিকিট কাটলো। এদিকে গরমকাল বলে নিউ জলপাইগুড়ি যাওয়ার টিকিট পাওয়া খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তাও কোনোভাবে তিস্তা মাস 2 পরে ট্রেনের টিকিট পেল। আশিয়ানার কাছে গেলে তিস্তার 2-3 দিন কিভাবে পেরিয়ে যায় তার কোনো হদিশিও পায় না।
তাই এদিকে নিজের লেখার কাজ এগিয়ে রাখছে। সামনের মাসে অনিন্দর রেকর্ডিং আছে। তিস্তা লিরিক্স লিখে ওকে পাঠিয়ে দিয়েছে। এই গানে তিস্তা নিজেই সুর দিয়েছে। প্রডিউসার, মিউজিক ডিরেক্টর সবার সঙ্গে অনিন্দর কথা হয়ে গেছে। ওসব প্রথম থেকে অনিন্দই সামলে আসছে। দেখতে দেখতে তিস্তার পাহাড়ে যাওয়ার দিন চলে এলো। সন্ধেবেলা ও ট্রেন। আজ তিস্তা আশিয়ানার সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর কাল সকালে আশিয়ানার মাধ্যমিকের রেজাল্টও বেরোবে। ট্রেন ছেড়ে দিল। তিস্তার এটা ভেবেই আনন্দ হচ্ছে যে আশিয়ানার জীবনের অন্ততপক্ষে একটা ভালো মুহূর্তের সাক্ষী ও হতে পারবে। তিস্তার বিশ্বাস আছে আশির রেজাল্ট ভালোই হবে। পরের দিন সকালে ও নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি করে আশিয়ানার বোর্ডিং স্কুলে এসে পৌঁছল। ফাদারকে আগে থাকতেই ও সব জানিয়ে দিয়েছিল। স্কুলে পৌঁছে ও ফাদারের সঙ্গে দেখা করতে যাচ্ছে, সেই পথেই ওর মিমির সঙ্গে দেখা হলো। মিমি একগাল হেসে বলল, আন্টি তুমি ভালো আছো? তুমি আজ আসবে এই ব্যাপারে তো আশিয়ানা আমাকে কিছু বলেনি। তিস্তা মিমিকে আদর করে হেসে উত্তর দিল, ভালো আছি বাবু, তুমি কেমন আছো? আমি আজ আসবো এটা আশি জানেই না। ও, সেই জন্য কিছু বলেনি। আমি ভালো আছি আন্টি। আর বলো না আন্টি, কি যে টেনশন হচ্ছে না। ও বাবারে, কিসের টেনশন? আরে তোরা তো পড়াশোনায় খুব ভালো, তোদের আবার টেনশন কিসের? টেনশন হতো আমাদের সময়, যারা একদম পড়াশোনা করতাম না। মিমি বলল, হ্যাঁ দূর, তুমি এইসব এমনি এমনি বলছো। কি যে হবে, দুপুর দিকে রেজাল্ট বেরোবে, এখন থেকে কেমন করাচ্ছে। তিস্তা বলল, জানি, শুনলাম। ওসব বাদ দে, এখন বলতো কেমন ছুটি কাটালি? মিমি খুব এক্সাইটেড হয়ে গিয়ে বলল, ছুটি? ও বাবা, আর বলো না, খুব মজা করেছি আমরা ছুটিতে। হ্যাঁ, কি করিনি তুমি সেটা বলো। ওয়ার্ডেন আমাদের নিয়ে ফেড আপ হয়ে গেছিল। দারুণ মজা করছে হস্টেলে সবাই মিলে। তারপর তো আবার পড়াশোনা শুরু হয়ে গেল, তারপর এখন আর মজা হচ্ছে না। তিস্তা মিমিকে আদর করে বলল, আরে ওরে বাবা, তাহলে তো তোমাদের গল্প শুনতে বসতে হবে মনে হচ্ছে। মিমি বলল, শুনবে আন্টি? আচ্ছা দাঁড়াও, আমি তাহলে আশিয়ানাকে ডেকে আনি, তারপর একসাথে বসে তোমার গল্পগুলো সব বলবো। হ্যাঁ, এই বলে মিমি ছুটতে চলে গেল। তিস্তা ফাদারের সঙ্গে দেখা করতে অফিসের দিকে এগিয়ে গেল। কিন্তু আজ আর ফাদারের সাথে তিস্তার সেরকম বিশেষ কথা হলো না। ফাদারের মিটিং ছিল, তাই ফাদার সেখানে ব্যস্ত হয়ে পড়েছে। তিস্তা এসে স্কুলের বাগানের পাশের বেঞ্চে বসল। পাহাড়ের এই শান্ত শীতল আবহাওয়া তিস্তার লেখালেখি করার জন্য উপযুক্ত পরিবেশ। তিস্তা ওখানে বসে গুনগুন করে গান গাইছে। এমন সময় দেখল যে মিমি আশিয়ানার হাত ধরে ছুটতে ছুটতে ওর দিকেই আসছে। মেয়ে দুটোর মধ্যে একটা চাপা টেনশন আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। মিমি এসেই হাঁপাতে হাঁপাতে বলল, আন্টি এই নাও, আশিয়ানাকে ধরে এনেছি। খানিকক্ষণ চারিদিক চুপচাপ দেখে মিমি আবার বলল, আর 1 ঘন্টার মধ্যে রেজাল্ট বেরোবে। ভয় করছে এবার, সত্যি সত্যি খুব ভয় করছে। তিস্তা ওদের ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না তোরা, আমার বিশ্বাস তোদের রেজাল্ট ভালো হবে, দারুণ ভালো হবে। আয় বস, এখানে বস। আশিয়ানা চুপ করেই আছে। তারপর ওরা তিস্তার পাশের বেঞ্চে বসে পড়ল। আশি নিজের জড়তা কাটিয়ে বলল, ভালো আছো মামনি? তিস্তা ওর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ভালো আছি রে মা, তোর শরীর আর মন ভালো আছে তো? তিস্তা আজ খুব কঠিন একটা প্রশ্ন করল। শরীরের খবর তো সবসময়ই নেয়, মনের খবর জানতে চাওয়ার মানুষের সংখ্যা খুবই কম, আর এর উত্তর দেওয়াও কঠিন। তবু খানিকক্ষণ চুপ করে থেকে আশিয়ানা বলল, মামনি আমি ভালো আছি, আমার শরীর ভালো, মনও ভালো আছে। এর মধ্যে রেজাল্ট বেরোনোর সময় হয়ে গেছে। স্কুলেই ব্যবস্থা করা হয়েছে যাতে স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে গিয়ে সবাই কম্পিউটারে নিজেদের রেজাল্ট জানতে পারে। সেই মতোই ভিড় জমেছে অফিসের বাইরে। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আশিয়ানাও ওই লাইনে রয়েছে। একে একে সবাই নিজেদের রেজাল্ট জেনে বেরোচ্ছে। কারোর মুখে হাসি, তো আবার কেউ কেউ মাথা নিচু করে মুখ কালো করে বেরোচ্ছে। আশিয়ানার এবার টেনশন হচ্ছে। তিস্তার অবস্থাও একই। ওর নিজের মাধ্যমিকের দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এমন সময় আশিয়ানার একদল বন্ধু বান্ধব এসে ওকে ঘিরে ধরে বলল, কংগ্রেচুলেশনস আশিয়ানা, তুই আমাদের স্কুল থেকে টপ করেছিস। আশিয়ানার ওদের কারোর কথা বিশ্বাস হচ্ছে না। ও চুপ করে লাইনে দাঁড়িয়ে আছে। সবাই এসে এসে ওকে অভিনন্দন জানাচ্ছে, আর ওর মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। অবশেষে কম্পিউটারে বসে যখন নিজের রেজাল্ট দেখল,
তখন প্রায় কেঁদে ফেলার মতো অবস্থা। ও বেরিয়ে আসছে এমন সময় ফাদার ওর সামনে এসে বলল, কংগ্রেচুলেশনস মাই চাইল্ড, তুমি জানো তুমি এই ডিস্ট্রিক্ট থেকে হায়েস্ট নাম্বার পেয়েছো। তোমার জন্য আমাদের এই ছোট্ট স্কুলের কত পরিচিতি হয়েছে। আই এম প্রাউড অফ ইউ মাই চাইল্ড। কেভ ইট আপ। আশিয়ানাকে নিয়ে ফাদার তিস্তার কাছে এলো। তারপর আবার একই কথা বলল, তোমার মেয়ে একটা জেন তিস্তা। আমি আশা করছি ওর জীবনে অনেক বড় কিছু অ্যাচিভ করবে। এসব শুনে তিস্তার চোখে জল চলে এলো। তখনই মিমি এসে বলল, আশিয়ানা তুই ফার্স্ট আর আমি সেকেন্ড হয়েছি, তাহলে আমাদের নেক্সট মিশন 12th বোর্ড। ফাদার মিমির মাথায় স্নেহের হাত রেখে বলল, গ্রেট অ্যাচিভমেন্ট মাই চাইল্ড, তুমি খুব ভালো রেজাল্ট করেছো। তারপর আশিয়ানা আর মিমি দুজনের উদ্দেশ্যেই বলল, আই লাভ দ্য পিওর ইনোসেন্স ইন ইউর ফ্রেন্ডশিপ। ফাদারের কথা শেষ হতেই মিমি সোজা আশিয়ানাকে জড়িয়ে ধরল। তিস্তা তখন চোখের জল মুছছে। ওর আশিয়ার জীবনের একটা গণ্ডি পার করল, আর এই প্রথম ও আশির সাফল্যের সাক্ষী থাকতে পারল। আজ আশিয়ানার সত্যিই আনন্দ হচ্ছে। এটা যতটা না রেজাল্টের জন্য, তার থেকে অনেক বেশি ওর মামনি ওর সঙ্গে আছে বলে। হয়তো জীবনের এই প্রথমবার ওর কোনো বিশেষ মুহূর্তে ওর মামনিকে পাশে পেল। এই ভাবতে ভাবতে আশিয়ানা নিজের মনেই হাসছে, সেটা দেখতে পেয়ে মিমি বলল, হাসলে হবে না, আমার ট্রিট চাই। আশিয়ানা ওর দিকে তাকিয়ে উত্তর দিল, ও আমি একাই ট্রিট দেব, আর আপনি এখানে বসে বসে খাবেন, সেটি হচ্ছে না। আচ্ছা বেশ, আগে তুই খাও, তারপরে আমি ভেবে দেখছি। তিস্তার পাশে বসেই ওরা এসব কথা বলছে। ওদেরকে দেখে তিস্তার ওর আর রিনির বন্ধুত্বের কথা মনে পড়ে যাচ্ছে। ওরাও এরকম ভাবেই গল্প করত, একজন অন্যজনের পিছনে লাগতো, যে কোনো পরিস্থিতিতে একে অন্যকে সাহায্য করত। তবে সময়ের সঙ্গেই সব বদলে গেছে। তিস্তা সেই থেকে বন্ধুত্বের উপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছিল। তবে অনিন্দর হাত ধরে সেই বিশ্বাস নতুন করে তৈরি হচ্ছে। তিস্তা এসব ভাবছে, আর এদিকে মিমি আর আশিয়ানার গল্প চলছে। এমন সময় মিমি তিস্তাকে বলল, আন্টি তুমি বলো তো, আমি একটা গিফট ডিজার্ভ করি না? আচ্ছা দেখো, আশিয়ানার যখন শরীর খারাপ ছিল তখন আমি তো সব খেয়াল রেখেছি, আর এখনো আমাকে চিনতেই পারছে না, কোনো ক্রেডিট নেই আমার। আশিয়ানা মিমিকে বলল, দেখ কথা হচ্ছে তোর আর আমার মধ্যে, তুই এর মধ্যে মামনিকে কেন টানছিস? হ্যাঁ, তুই কোনো গিফট পাবি না। তুই ভুলে গেছিস যখন ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টারগুলো তোর মাথার উপর দিয়ে যাচ্ছিল, তখন আমি তোকে সব বুঝিয়ে দিয়েছিলাম। ও তাহলেই তো শোধবোধ। তুই আমাকে এরকম ভাবে বলতে পারলি? ছি, উফ মিমি, তুই তো ড্রামা বন্ধ কর তো। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো কিছু একটা। এখন থাম, পরে কিছু একটা ট্রিট দেবো। তিস্তা হেসে বলল, তোদের দুজনকে আমি গিফট দেবো, কেমন? আর মিমি, তুই সত্যিই সেই সময় আশিয়ানার যা যত্ন করেছিস সেটা ভোলার নয়। আমি যা করতে পারিনি, তুই এতটুকু মেয়ে হয়ে সেটা করে দেখিয়েছিস। মিমি খানিকক্ষণ চুপ থাকলো, তারপর বলল, কি যে বলো আন্টি, আশিয়ানা আর আমি কতদিন ধরে একসঙ্গে আছি। ও আমার খুব ভালো বন্ধু, আর ও আমাকে কত হেল্প করেছে, সেক্ষেত্রে তো আমি কিছুই করিনি। তিস্তা মিমিকে জড়িয়ে ধরে বলল, তোদের মধ্যে এই সম্পর্কটা সবসময় একই রকম রাখিস, কেমন? আশিয়ানার সঙ্গে তিস্তা এসে থেকে সেরকম ভাবে কথা বলে উঠতে পারেনি। মিমি একাই বকে যাচ্ছে তখন থেকে, যদিও মিমির এটাই স্বভাব। একবার বকতে শুরু করলে ওকে থামানো মুশকিল। কিন্তু খানিকক্ষণ পরে আশিয়ানাকে জিজ্ঞেস করলো, কি উপহার চাই? আমি খুব খুশি হয়েছি, তো দাদানকে জানিয়েছি, সে তোকে কংগ্রাচুলেশনস জানিয়েছে। আশি উত্তর দিল, দাদানকে আমার দিক থেকে থ্যাঙ্কস জানিয়ে দিও। আচ্ছা বল মা, তোর কি উপহার চাই? কিচ্ছু চাই না। আচ্ছা বেশ, তাহলে আমরা কালকে তিনজনে একসাথে কোথাও একটা বেরিয়ে আসি। আশিয়ানা চুপ থাকে। উপহার তো অনেক কিছুই চাওয়ার আছে ওর, কিন্তু কিছুই মুখ ফুটে বলতে পারছে না। ওর মামনি ওকে ফোন করলে যত সহজভাবে ও কথা বলতে পারে, মামনি যখন ওর সামনে বসে আছে তখন কেন ততটা সহজ হতে পারছে না। তবু জড়তা কাটিয়ে নিজের থেকেই বলল, ঠিক আছে যাব। মিমি খুব এক্সাইটেড হয়ে বলল, আমাকেও নিয়ে যাবে? এই তাহলে তো খুব মজা হবে। আমার বাড়ি থেকে কেউ এখানে এলে আমাকে ঘুরতে নিয়ে যায় না, ওরা শুধু 2-3 দিন থাকে, আমার সঙ্গে দেখা করে তারপরে চলে যায়। লাস্ট সেই কবে যে আমি আর আসি একটু বেরিয়েছিলাম, কালকে আবার যাও।
তিস্তা হেসে বলল, আচ্ছা যাবো বাবা যাবো, আমরা সবাই মিলে একসাথে যাব, কেমন? ওরা অনেকক্ষণ বাগানে বসে আছে। মিমির জল তেষ্টা পেয়েছে কথা বলতে বলতে। ও চিৎকার করতে করতে জল আনতে ছুটল। তোমরা কথা বলো, আমি আসছি 2 মিনিটের মধ্যে। এখন বেঞ্চে শুধু আশিয়ানা আর ওর মামুনি। গল্প করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। স্কুলের মাঠ এখন প্রায় ফাঁকা। আকাশ লাল হয়ে এসেছে, সন্ধে নেমে আসছে। চারিদিক চুপচাপ। এই নীরবতা ভেঙে তিস্তা বলল, কাল কখন তোদের রেজাল্টের হার্ড কপি কালেক্ট করার আছে? সকাল সকাল, স্কুল টাইমেই। আচ্ছা মামুনি, দাদান কেমন আছে? তো দাদান এখন আগের থেকে ভালো আছে। একা রেখে এসেছি তাই মাঝে মধ্যে চিন্তা হচ্ছে। তুমি ব্যারাকপুরে ফিরে যাচ্ছ কবে? আশিয়ানাকে উত্তর দিতে যাচ্ছে এমন সময় তিস্তার ফোন বেজে উঠল। অনিন্দ ফোন করেছে। তিস্তা ফোনটা কেটে দিল। তারপর আশিয়ানাকে বলল, টিকিট কালকের কাটা আছে, সন্ধ্যাবেলা ট্রেন। বেশি সময় নিয়ে আসতে পারিনি মা, রাগ করিস না। না মামনি, দাদানের তোমাকে প্রয়োজন। তুই এখন অনেক বড় হয়ে গেছিস রে, আমার আর কোনো চিন্তা নেই। আবার তিস্তার ফোন বেজে উঠল। অনিন্দই ফোন করছে। অনিন্দর এটা খুব বাজে স্বভাব। মেসেজের উত্তর না পেলে বারবার মেসেজ করবে, আর ফোনের উত্তর না পেলে 1000 বার ফোন করবে। আশিয়ানা দেখতে পেল ওর মামনির ফোনের স্ক্রিনে অনিন্দ লেখা উঠছে। হঠাৎ করেই ওর ওই দিনের কথা মনে পড়ে গেল। এই লোকটাই আগেরবার ওর আর ওর মামনির সুন্দর মুহূর্তের মধ্যে হুট করে এসে সব নষ্ট করে দিয়েছিল। আর এই লোকটাকেই ওর মামনি অন্ধের মতো বিশ্বাস করে। এই লোকটাই সেই সিঙ্গার যাকে ওর পছন্দ নয়। তিস্তা ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ কি হয়েছে বলো, এত বারবার ফোন করছো কেন? কেন, প্রয়োজন ছাড়া কি আমি ফোন করতে পারি না তোমাকে? বাজে কথা রাখো, বলো কেন ফোন করছো? না তিস্তা, তুমি ওই কথাটা কেন বললে? মানে তুমি আমাকে এতটা স্বার্থপর ভাবো? অনিন্দর গলার স্বরে অদ্ভুত পরিবর্তন দেখল তিস্তা। অনিন্দ কেমন একটা রাগ আর বিরক্তির সাথে কথা বলল। দেখো, তুমি দার্জিলিং এ যাও আর যেখানেই যাও, এই মাসের অ্যালবামের জন্য তোমার কয়েকটা গান এখন লেখা বাকি আছে, তারপরে তাদের সুর দেওয়া বাকি। তোমার যাকে যেখানে সময় দেওয়ার তুমি দাও, কিন্তু তোমার জন্য যেন পুরো টিমের কাজ না আটকে যায়। এইটুকু মনে রেখো, সেটা দেখো, তাহলেই হবে। এই বলে অনিন্দ ফোনটা কেটে দিল। তিস্তা অনিন্দর এই হঠাৎ পরিবর্তনের কারণ বুঝল না। তবে কি মনে হতে ও আশিয়ানাকে নিজের কাছে টেনে বলল, শোন, তোকে কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলি। তুই আমাকে প্রমিস কর যে কখনো কোনো পরিস্থিতিতে এই কথার অমর্যাদা করবি না। আশিয়ানা কিছু না বুঝেই বলল, প্রমিস করছি মামনি। কিন্তু কি বলবে তুমি? তুই বড় হয়েছিস, আমি জানি তোর সঙ্গে প্রতিটা মুহূর্ত হয়তো আমি থাকতে পারবো না, তবে মনে রাখিস তোর মামনি তোকে খুব ভালোবাসে। আশিয়ানা কিছুই বুঝতে পারছে না। ওর মুখে চোখে সেটা পরিষ্কার ধরা পড়ছে। তারপর আবার তিস্তা বলল, এই বয়সে জীবনে অনেক কিছুই হাতছানি দিয়ে তোকে নিজের কাছে ডাকবে, কিন্তু কখনোই কোথাও নিজেকে উজাড় করে দিবি না, নিজের অস্তিত্বকে শেষ করে দিবি না। তুই আমায় প্রমিস কর। তিস্তার কথা আশিয়ানার ছোট মাথায় কিছুই সেরকম ঢুকলো না। তবুও বলল, মামনি তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, তবে প্রমিস করছি যে আমার জন্য তুমি সবসময় প্রাউড ফিল করবে। এমন সময় মিমি এসে হাজির। মিমি বলল, আন্টি তুমি আমার জন্য প্রাউড ফিল করবে। তিস্তা হেসে বলল, অবশ্যই করব। গল্প শেষ করে ওরা উঠে গেল। তিস্তা নিজের হোটেলে চলে যাবে বলে উঠল। ওদিকে আশিয়ানা আর মিমি হোস্টেলের দিকে হাঁটা দিল। ওদের প্ল্যান মতো কাল সকালে ওরা যে যার রেজাল্ট কালেক্ট করবে, তারপর ওরা দুপুরের দিকে ঘুরতে বেরোবে একসাথে।